চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরান চুক্তি না মানলে যা করার তা করব, ট্রাম্পের হুঁশিয়ারি। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের নতুন ইতিহাস। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পরও সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তি না মানে বা সঠিকভাবে না চলে তাহলে আমাকে যা করতে হয় তা আমি করব। গত সপ্তাহে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তী চুক্তিতে স্বাক্ষর করেন। এর 3 মাসেরও বেশি আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে ইরান পাল্টা ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে আঘাত হানে। ট্রাম্প জানান, জমাট অর্থ ছাড়ের বিনিময়ে ইরানকে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য কিনতে হবে। তিনি বলেন, ইরানের 9 কোটি 10 লাখ মানুষকে তারা খাওয়াতে পারছে না। আমরা যে অর্থ ছাড় দেব তা আমাদের কৃষকদের কাছে ফিরে আসবে। উল্লেখ্য, ইরানে মার্কিন ইসরায়েলি হামলা এবং লেবাননে ইসরায়েলি আক্রমণে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই যুদ্ধ বৈশ্বিক বাজারকে অস্থির করে তুলেছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে বড় হুমকি হয়ে উঠছে, এমন বিশ্লেষণ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদপত্র মাআরিফ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্লেষণে বলা হয়েছে, আঙ্কারার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পের দ্রুত বিকাশই এই উদ্বেগের মূল কারণ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক বর্তমানে ন্যাটোর 2য় বৃহত্তম সামরিক বাহিনীর ধারক। এছাড়া দেশটি তার প্রতিরক্ষা খাতে প্রায় 80% স্বনির্ভরতা অর্জন করেছে বলে জানানো হয়েছে। দেশীয় অস্ত্র উৎপাদন ও সামরিক প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি তুরস্কের আঞ্চলিক কৌশলগত অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে বলে বিশ্লেষণে বলা হয়েছে। ইসরায়েলি নীতি নির্ধারকরা ঐতিহ্যগত নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি আঙ্কারার ক্রমবর্ধমান প্রভাব ও সক্ষমতার দিকেও ক্রমশ মনোযোগ দিচ্ছেন বলে বিশ্লেষণে ইঙ্গিত করা হয়েছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। কানাডার মন্ট্রিয়লে একটি হোটেলে বন্দুকধারীর হামলায় একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাধারণ নাগরিক সহ 3 জন নিহত হয়েছেন। পুলিশ প্রধান এই ঘটনাকে দুঃস্বপ্ন বলে বর্ণনা করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে মন্ট্রিয়লের কোথ জে নেজ এলাকার হিলটন হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হোটেলের জানালা থেকে বন্দুক বের করে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়। এছাড়া আরও একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হলে তিনি এখনও স্থিতিশীল অবস্থায় আছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম কনস্টেবল মোহাম্মদ লামিন বেনরেদওয়ান, বয়স 34। তিনি 2021 সাল থেকে বাহিনীতে কর্মরত ছিলেন। পুলিশ প্রধান ফাদি দাগের বলেন, 24 বছরের মধ্যে এই প্রথম দায়িত্ব পালনকালে কোনো মন্ট্রিয়ল পুলিশ কর্মকর্তা নিহত হলেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি দিন, এটি একটি দুঃস্বপ্ন। প্রত্যক্ষদর্শীরা জানান, জলপাই রঙের জ্যাকেট ও কার্গো প্যান্ট পরা বন্দুকধারীকে সামরিক পোশাকে দেখা যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি মাটিতে পড়ে থাকা পুলিশ কর্মকর্তাকে দেখার পরই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সহিংসতায় আতঙ্কিত হয়েছেন বলে জানিয়েছেন। তদন্ত শেষে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। হামলার উদ্দেশ্য ও পরিচয় নিয়ে
তদন্ত অব্যাহত রয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র এবং আতশবাজি পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। চীনের দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন। এছাড়া WEF এর প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর 17 ফেব্রুয়ারি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম বিদেশ সফর, যার প্রথম গন্তব্য ছিল মালয়েশিয়া। মালয়েশিয়ায় সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই দেশের সরকার প্রধান একান্ত বৈঠকে মিলিত হন। এরপর সীমিত পরিসরে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। পরবর্তীতে উভয় দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে বৃহত্তর পরিসরে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে চীনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে চীনের ডালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিখ্যাত সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক অধিবেশনে বক্তব্য প্রদান করবেন। এই সম্মেলনের পাশাপাশি তিনি WEF এর প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার সরকারি সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ফোরামে তিনি বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উদীয়মান বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। এতে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ও প্রত্যক্ষ ধারণা লাভ করবেন। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারিত হবে আদালতে আইসিটিতে। জানান, তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সে বিচারের পর নির্ধারিত হবে। বর্তমানে আওয়ামী লীগ মাঠে অনেক কিছু করে ফেলতে পারবে বলেও মনে করেন না প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ডাক্তার জাহেদুর রহমান বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না যে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতিতে প্রকাশ্যে শক্ত অবস্থান নেওয়ার মতো নৈতিক সাহস রয়েছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রাম সহ 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 30 জুন পর্যন্ত এসব জেলায় সেনা মোতায়েন থাকবে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেস্তে দিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমদ।
মঙ্গলবার সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা কর্মসূচি পরিদর্শনের পর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় কথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগ আজকের মিছিল সমাবেশ বা জামায়াতের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চাইছে। জানান, তাদের এই পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়ে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ বা জামায়াত হওয়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ কর্মীদের। সে অনুযায়ী 3 দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো সহ বিভিন্ন চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার। তৎকালীন শাসক গোষ্ঠীর অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের এক অদম্য আকাঙ্ক্ষা থেকে এই রাজনৈতিক দলটির জন্ম হয়েছিল, যা পরবর্তী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল চালিকা শক্তিতে পরিণত হয়। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে ও ধর্মীয় অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য বজায় রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানায় ডিএমপি। এতে বলা হয়েছে, আগামী শুক্রবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পবিত্র আশুরার তাজিয়া মিছিল বের করা হবে। মিছিলের জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ রামদা, ছুরি, কাঁচি, বল্লম, বর্ষা, তলোয়ার, লাঠি সোটার মতো জিনিসপত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, মিছিলের সব ধারালো অস্ত্র বা লাঠি সোটা বহনের কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। এটি নগরবাসীর মনে আতঙ্ক ও ভয় তৈরি করে, যা জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এছাড়া আতশবাজি ও পটকা ফোটানোর পবিত্র এই দিনটির ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের পরিপন্থী হওয়ায় এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। মেসির রেকর্ড একদিন এমবাপ্পেই ভাঙবে, বিশ্বাস দেশমের। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ৩৮ বছর বয়সে যখন অনেকে ভাবছিলেন এই বুঝি শেষ, তখনই ইতিহাস লিখলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসির এই ঐতিহাসিক মুহূর্তকে কবিতার ভাষায় স্মরণীয় করে রাখলেন বিখ্যাত ধারাভাষ্যকার পিটার ড্রুরি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টেক্সাসের আর্লিংটনে ডালাস কাউবয়েজের মাঠে অনুষ্ঠিত গ্রুপ জে এর ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে। ম্যাচের নায়ক ছিলেন স্বয়ং মেসি। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে সেই রেকর্ড ভেঙে ১৮ গোল নিয়ে বিশ্বকাপের একক সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। প্রথম গোলটি এসেছিল ৩৮ মিনিটে ফাকুন্দো মেদিনার পাস থেকে বাঁ পায়ের চমৎকার ফিনিশে। দ্বিতীয় গোলটি এসেছে ইনজুরি টাইমে জুলিয়ান আলভারেজের শটে রিবাউন্ড থেকে প্রতিপক্ষের ৪ ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করে সর্বকালীন সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিক স্কোরার হয়েছিলেন মেসি। আর এই ম্যাচে পরপর ৬ বিশ্বকাপে গোল করা তৃতীয় খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি। মেসির এই অলৌকিক পারফরমেন্সের পর আবেগে ভাসলেন বিশ্ববিখ্যাত ধারাভাষ্যকার পিটার ড্রুরি। তার ভাষায়, মেসি ১৬ গোল নিয়ে এসে চলে গেলেন ইতিহাস বুকে নিয়ে। একটি গোল দরজা খুলল, দ্বিতীয়টি ভেঙে দিল সব সীমানা। এটি মেসির দুনিয়া, আমরা কেবল সৌভাগ্যবান দর্শক। ম্যাচ শেষে মেসি বলেন, তিনি এই মুহূর্তটি উপভোগ করছেন এবং দলটি আরও কতদূর যেতে পারে সেটাই দেখতে চান। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২৮ জুন জর্ডানের বিপক্ষে। এটিভি ইউএসএ,
স্পোর্টস ডেস্ক। লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের বিশ্বাস সেই রেকর্ড একদিন ভেঙে দেবেন কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে আরেকটি মাইলফলক স্পর্শ করার পর নিজের অধিনায়ককে নিয়ে এমনই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন ফরাসি কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশম বলেন, রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। এখন এমবাপ্পে একটি প্রতীকী সংখ্যাও স্পর্শ করেছে। তার 100টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গেছে। এমবাপ্পে সবসময় গোল করেছে এবং ভবিষ্যতেও আরও গোল করবে। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এই মুহূর্তে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে 18টি গোল। তালিকায় মেসির পরের নামটির কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়কের গোল সংখ্যা মেসির চেয়ে মাত্র 2টি কম, 16টি। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের দাপুটে জয়ের আবারও মেসি ম্যাজিক দেখল আর্জেন্টিনা। মাঠের এই জাদুকরী পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভেসেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি তারকারা প্রিয় দলের জয় ও মেসির অসাধারণ নৈপুণ্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সঙ্গীত শিল্পী কণা আর্জেন্টিনার জার্সি পরে টেলিভিশনের স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ডে রেখে পোস্ট দেন। ক্যাপশনে তিনি লেখেন, ইয়েস আর্জেন্টিনা ভামোস। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেন। নির্মাতা আশফাক নিপুণ মেসির পারফরম্যান্সকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে লেখেন, একসময় যেখানে সর্বোচ্চ গোলদাতার লড়াই ছিল 4-5 গোলের মধ্যে, সেখানে মেসি প্রথম ম্যাচগুলোতেই বড় ব্যবধানে এগিয়ে গেছেন। নির্মাতা কাজল আরেফিন অমি তার পোস্টে লেখেন, দল যার যার কিন্তু মেসি সবার। অভিনেত্রী পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার ছবি শেয়ার করে জানান, মেসির প্রতি ভালোবাসাই তাকে আর্জেন্টিনার সমর্থকে পরিণত করেছে। অভিনেত্রী জাকিয়া বারি মোমো মেসির সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন, গুড উইন নাই। সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে মেসির পারফরম্যান্সকে আউটস্ট্যান্ডিং বলেন। চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখার প্রস্তুতির ছবি শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। মেসির অনবদ্য পারফরম্যান্স তাই শুধু মাঠেই নয়, সামাজিক মাধ্যমেও তৈরি করেছে উচ্ছ্বাসের ঢেউ। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। মৃত্যুর প্রায় 30 বছর পরও রহস্যের ঘেরা কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। হত্যার রহস্য উদ্ঘাটনে কবর থেকে দেহাবশেষ তোলার যে অনুমতি দেওয়া হয়েছিল তা বাতিল করেছে আদালত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, 30 বছর পর লাশ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। এছাড়া সালমান শাহকে শাহজালাল রহমতুল্লাহ এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। ফলে এই উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এবং সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এর আগে গত 24 মে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। মামলার এজাহার অনুযায়ী 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে নিউ স্কটনের বাসায় শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। হাসপাতালে নেওয়ার পথে তার গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পা নীল বর্ণ দেখতে পান পরিবারের সদস্যরা। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সালমানের স্ত্রী সামিরা হক সহ মোট 12 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই নায়কের মৃত্যুর রহস্য 3 দশক পরেও অনুদ্ঘাটিত রয়ে গেছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরান চুক্তি না মানলে যা করার তা করব, ট্রাম্পের হুঁশিয়ারি। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের নতুন ইতিহাস। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়।
ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।